পরের দিন সকালে নেহাল সোফাতে বসে পেপার পড়ছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ। আওয়াজ শুনে নেহালের মুখে রহস্যময় হাসি ফুটল। বউ, কোথায় তুমি? দরজাটা খুলো তো। আসছি। রাত এসে দরজা খুলে পুরো অবাক, কারণ সামনে রায়হান সাহেব দাঁড়িয়ে আছে। বাবা। রাত খুশিতে বাবাকে জড়িয়ে ধরল, আর রাতের বাবা দুজনের চোখের অশ্রু। রায়হান সাহেব আজ অনেক দিন পর তার মেয়েকে দেখছে। এর মধ্যে নেহাল এসে রাতের পেছনে দাঁড়ায়। কে? আরে শ্বশুর মশাই যে। বাবা, কেমন আছো তুমি? আমি ভালো আছি মা, তুই কেমন আছিস? কতদিন তোর মুখটা দেখি না আমি। সবই ওই শয়তানটার জন্য হয়েছে। তুই চিন্তা করিস না মা, আজ আমি তোকে নিয়ে যাব। তোর মা যে তোকে দেখার জন্য অপেক্ষা করছে। রাত একবার নেহালের দিকে তাকালো। নেহাল একটু অসহায় ভাবে রাতের দিকে তাকিয়ে আছে। বাবা, আমাকে নিয়ে যাবে মানে? হ্যাঁ মা, চল। আজই মাফিয়াটা তোকে আটকাতে আসলে ওকে আমি মেরেই ফেলবো। কেউ আটকাতে পারবে না, আমার মেয়েকে আমি নিয়েই যাব। এসব কি বলছো বাবা? উনি তো যাবেন আমাদের সাথে। কোথায়? কোনোভাবেই না। ওই মাফিয়াটাকে আমি আমার বাড়িতে বানিয়েও খাওয়ার জন্য রাখবো না। নেহাল নাটক শুরু করলো। থাকবো, তুমি চলে যাও, আজ আর তোমাকে আটকাবো না। রাত বাবার হাত ছাড়িয়ে নিল। না বাবা, তোমার জামাই এখন। যা হয়েছে ভুলে যাও। আমি তো সব মেনে নিয়েছি, তবে তুমি। তোর কি মাথা খারাপ হয়েছে? না বাবা, আমার মাথা খারাপ হয়নি। উনি আমাকে অনেক ভালোবাসে বাবা। শত হলো উনি আমার স্বামী। ওনাকে ছেড়ে আমি যাব না। রাত ওর বাবার দিকে তাকিয়ে আছে, আর ওর বাবা নেহালের দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। নেহাল রাতের বাবার চাহনি দেখে বাঁকা হাসলো, তারপর একটু চোখ মোছার নাটক করলো। মা, তুই ভুল করছিস। তুই ওই শয়তানটাকে চিনিস না, ও তোর সাথে নাটক করছে। না বাবা, তুমি তো ওনার সাথে মেশোনি। তুমি কিভাবে বুঝবে? আমি ওনার সাথে যতদিন মিশেছি। বাবা, উনি খারাপ না। আর যেটুকু উনি খারাপ হয়েছে, উনি ভালো হয়ে যাবে। উনি কথা দিয়েছে আমাকে। বউ, তুমি চলে যাও। আমার কোনো চাওয়া নেই। আমি জানি এতদিন তোমার বাবা মার থেকে দূরে রেখে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। পারলে ক্ষমা করে দিও, তুমি চলে যাও। নেহাল এবার চোখের পানি ছেড়ে দিল। এদিকে নেহালের চোখে পানি দেখে রাতের বুক ফেটে যাচ্ছে। বেচারি তো আর একটা জানে না নেহালের সাথে নাটক করছে। বাবা, ঠিক আছে। যেদিন ওনাকে সম্পূর্ণ ভালো করতে পারবো, সেদিন ওনাকে নিয়ে তবেই যাব আমি। মা, সবাই ভালো হয় না। বাবা, আমার বিশ্বাস আছে। রাতের বাবা বুঝে গেছেন আর সম্ভব না। এজন্যই নিহাল তাকে ঠিকানা দিয়েছিল। ভালো থাকিস মা, তোকে আল্লাহর ওপর ছেড়ে দিয়ে গেলাম। দেখিস কখনো যেন তোর এই বিশ্বাস না ভেঙে যায়। যদি যায় তো আমার কাছে চলে আসিস, তোকে আমি ফেলবো না। বাবা, তুমি কষ্ট পেও না, ক্ষমা করে দিও আমাকে। তুমি কোনো ভুল করনি মা। তুমি তোমার জায়গায় ঠিক। কিন্তু আমার কষ্ট হচ্ছে এই ভেবে যে কখনো তোমার এই বিশ্বাসের দাম কেউ দেবে কিনা। আসি মা, ভালো থাকিস। রাতের বাবা চলে গেল। রাত কান্না করছে। নিহাল এসে রাতকে জড়িয়ে ধরল। বউ, তুমি কেন আমার জন্য? চুপ করুন আপনি। রাত তো সেই দিন জানতো না সে কত বড় বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে যাচ্ছে। কেটে যায় আরো কিছুদিন। সকাল থেকে এই নিয়ে দুইবার রাতের বমি হয়েছে। নেহাল রাতকে ধরে নিয়ে খাটে শোয়ালো। বউ, কি হয়েছে তোমার? কাল একটু তেলের খাবার বেশি খাওয়া হয়ে গেছিল, এজন্য হয়তো। তুমি কি নিজের একটু খেয়াল রাখতে পারো না? সব সময় শুধু আমাকেই নিয়ে পারে না থেকো। আমি ডাক্তার ডাকছি। না, লাগবে না। সত্যি, আমার ছোটবেলা থেকে অ্যাসিডিটির সমস্যা, এই জন্য এরকম হয়েছে। এটা তোমার কিছু না। আমি একটু ঘুমিয়ে নিই, ঠিক হয়ে যাবে সব। আচ্ছা, রেস্ট নাও, আমি নিচে আছি। নেহাল নিচে চলে গেল। অজান্তে নেহালের রাতকে নিয়ে চিন্তা হচ্ছে। সারাদিন প্রায় নেহাল ওর সাথে থাকে। নাটকের ছলে তো অনেক দুষ্টুমিও করে। এটা যেন নেহালের অভ্যাসে পরিণত হয়ে গেছে। রাতের অসুস্থতা নেহালই মেনে নিতে পারছে না। ও ঘুমিয়ে আছি। আমি বরং আসিফ সাহেব সবাইকে ডাকি। অনেকদিন ওদের সাথে মন খুলে কথা গল্প হয় না। মনটা ভালো লাগছে না। বিকেলবেলা রাত এখনো ঘুমিয়ে আছে, আর ডাইনিং রুমে নেহাল সবার সাথে গল্প করছে কিছু, কিন্তু মাঝে মাঝে আবার ওকে ওপরের দিকে তাকে রাতকে দেখে আসছে। সবাই গল্প করছে, কিন্তু সাহেব কেমন চুপচাপ আর বারবার উপরের দিকে তাকাচ্ছে। নেহাল এটা খেয়াল করলো। কি রে সাহেব, তোর কি হয়েছে? আসিফ, তাই তো। সেই তখন থেকে চুপ।
মুখ গোমড়া করে বসে আছিস? সাহেব: তেমন কিছু না ভাই। ভাবিকে দেখছি না যে? ওর একটু শরীরটা খারাপ লাগছে, ঘুমাচ্ছে। আশিক: ভাই একটা কথা বলবো? বল। ভাই আপনি কি সত্যি ভাবিকে মারতে পারবেন? আসিফের প্রশ্ন শুনে সবাই অবাক হলে নেহাল অপ্রস্তুত হয়ে পড়ল। মানে? ভাই, এখানে যারা আছে তারা সবাই আপনাকে আমি বেশি ভালো চিনি। আপনার পরিবর্তন নিয়ে আমি বুঝি। আসিফ: তুই পাগল হয়েছিস? ওই রাত আমার শত্রু রায়হানের মেয়ে। ওর সাথে শুধু নাটক করছি বুঝছিস? অথচ ওই মেয়ের মতন বিশ্বাস করে আমাকে যে নিজের বাপের সাথেও গেল না। ও তো জানে না ভালোবাসা না ঘৃণা করি ওকে আমি। ওকে খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলবো এই পৃথিবী থেকে চিরদিনের মতো। কিন্তু ভাই ভাবি... চুপ, একদম চুপ। আর একটাও ওই মেয়েকে নিয়ে কথা নয়। ওকে শুধু আমি ইউজ করছি বুঝছিস? আমার কাজ হয়ে গেলে ওকে টিস্যুর মতো ডাস্টবিনে ফেলে দেবো। আমার সেটাতে বাঁধবে না। আই জাস্ট হেট হার, আই জাস্ট হেট হার। বুঝছিস? আমি ওকে খুন করব নিজের হাতে, আর প্রতিশোধ নেব নিজে, বুঝছিস? নেহাল রেগে টেবিলে লাথি মারল। হঠাৎ কারো চিৎকারে সবাই ওপরের দিকে তাকালো। সবার সাথে নেহাল উপর দিকে তাকিয়ে দেখে রাত। বউ! সাইফ: আহ, এতদিনে আমার আশা পূরণ হয়েছে। আমার রাত এই নেহালকে ঘৃণা করবে, তারপর ও শুধু আমার। মনে মনে সাইফ এইসবই ভাবছে। রাত নিচে নেমে এলো। রাতকে দেখে সবাই দাঁড়িয়ে পড়েছে। রাত এসে নেহালের সামনে দাঁড়ালো। রাতের চোখ ছলছল করছে। বউ তুমি এখানে? তুমি না ঘুমিয়েছিলে? নেহাল: এতক্ষণ কি বলছিলে? আপনি বলুন। আমি? নেহাল: বলুন, কথা বলুন। আমি... এই আসিফ এটা কেন বলল? আপনি আমাকে মারতে চান কেন বলুন? নেহাল কি বলবে ভেবে পাচ্ছে না। ভাবি আমি এমনি মজা করছি। চুপ, একদম চুপ। আমি আপনার সাথে কথা বলছি না, আমি নেহালের সাথে কথা বলছি। রাত নেহালের শার্টের কলার ধরল। কি হলো নেহাল? কথা বলছেন না কেন? সাহেব: দেখুন ভাবি, এতে কথা বলার কি আছে? আপনি তো সব শুনেছেন। শুধু শুধু ভাইকে কেন বিরক্ত করছেন? হ্যাঁ, ভাই আপনাকে মেরে ফেলবে। না, এটা হতে পারে না, সব মিথ্যে কথা। নেহাল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর রাত নেহালের কলার ধরে দাঁড়িয়ে আছে। এই নেহাল, দেখুন না ওরা কি সব মিথ্যে কথা বলছে। আপনি ওদের কিছু বলবেন না? ওরা আপনার সামনে আমাকে অপমান করছে। এই নেহাল, কি হলো, কথা বলছেন না কেন? নেহাল চুপ। কথা বলুন, কানে শুনতে পাচ্ছেন না আপনি? কলার ছাড়ো আর ঘরে যাও। না, আমি কোথাও যাব না। আগে বলুন ওরা সব মিথ্যে বলছে। আপনি ওদেরকে কেন বকছেন না? ওরা সবসময় কাজী বাজে কথা বলছে, বলুন না। রাত রীতিমতো পাগলামি শুরু করেছে। রাত নেহালের বুকে কিল ঘুষি মারছে। কি হলো বলুন, আমি কেন এসব শুনলাম বলুন না। নেহাল না পেরে রাতকে ছাড়িয়ে অনেক দূরে জোরে একটা থাপ্পড় মারল। এতটাই জোরে যে রাত টাল সামলাতে না পেরে পড়ে গেল, আর রাতের ঠোঁট ফেটে রক্ত বের হতে লাগলো। শুনেই যখন ফেলছিস সব, তো এত নাটক করতে এসছিস কেন? ও আমার, ও আবার আমার মুখ থেকে শুনতে চাস তো? শুনতা। আমি মারবো, হ্যাঁ, এই পৃথিবী থেকে সরাবো, সেজন্য তোকে এখানে এনেছি। নেহাল আর রাতের এই ঘটনা দেখে কেউ কিছু বলতে পারছে না। সাহেবও না, কারণ সাহেব কিছু বলতে গেলে আর বাকিরা ওকে মেরে দেবে। রাত তবুও টেবিলের সাথে ধরে উঠে দাঁড়িয়ে আবার নেহালের সামনে গিয়ে দাঁড়ালো। আমি বিশ্বাস করি না। আপনি মিথ্যে বলছেন। দেখুন আপনি আর মিথ্যে বলবেন না নেহাল, আমার কষ্ট হচ্ছে। দেখুন আপনি মেরেছেন, আমি তাতেও কষ্ট পাচ্ছি না। কিন্তু এসব বলবেন না। আমি তো জানি আপনি আমাকে খুব ভালোবাসেন। দেখুন আর মিথ্যে বলবেন না। তাহলে কিন্তু আমি আপনাকে শাস্তি দেব। নেহাল এবার রাতকে আরো জোরে থাপ্পড় মারল, তারপর ধাক্কা দিয়ে ফ্লোরে ফেল। এই তুই আমাকে শাস্তি দেওয়ার কে রে? তোকে এতদিন লাই দিয়েছি বলে মাথায় উঠে গেছিস তাই না? নেহাল এবার গিয়ে রাতের হাত ধরে টেনে উঠল। আহ, লাগছে নেহাল, আমার লাগছে। রাতের চুলের মুঠি ধরতে গেলে এতে রাতের ঘুমটাও খুলে গেল। আমাকে শাস্তি দিবি তুই? তাই আগে দেখ তোর কি হাল করি আমি। বলে নেহাল রাতকে থাপ্পড় মারতেই থাকলো। নেহাল এবার থামলো। আর কোনো কথা বলবি? তুই বল। আমি জানি আপনি নাটক করছেন, আমি বুঝতে পেরেছি। রাত এবার নেহালকে জড়িয়ে ধরল। এই কাজে নেহাল অবাক। এতক্ষণ ধরে মারছে, তারপরও সে আবার নেহালের বুকে ঝাঁপিয়ে পড়েছে।
নেহাল, আমি একটু ব্যথা পাইনি, বিশ্বাস করুন। আপনি চাইলে আমাকে আরো মারুন। আমি কিছু বলব না। কিন্তু এইসব মিথ্যে নাটক করবেন না। আমি আপনাকে খুব ভালোবাসি নেহাল। আপনিও তো আমাকে ভালোবাসেন বলুন। বলেই রাত নেহালের বুক থেকে মাথা তুলে নেহালের দিকে তাকালো। নেহালও রাতের ভেজা চোখের দিকে তাকালো। কেন যেন নেহালের মায়া লাগছে রাতের চোখের পানি দেখে। ফর্সা গাল দুটো লাল হয়ে গেছে। ঠোঁটে ফেটে রক্ত বের হচ্ছে। নেহাল, আপনি তো বলেছিলেন আমাকে ভালোবাসেন। কেন এমন করছেন? আপনি শান্ত হন। এসব কথা বলবেন না। সেদিন মিথ্যে বলেছিলাম আর নাটক করেছি। এতদিন তোমার সাথে। এটাই সত্যি রাত। মেনে নাও। তোমাকে কখনোই আমি ভালোবাসিনি। তোমার বাবা আমার শত্রু। ওর পুরো পরিবারকে শেষ করব আমি। এজন্য তোমাকে এখানে রেখেছি। যত তাড়াতাড়ি এটা মানবে, ততই তোমার কষ্ট কম হবে। ঘরে যাও এখন। জীবনের শেষ সময়টুকু ভালো করে কাটিয়ে নাও। মানি না আমি। নাটক। আপনি এখনো নাটক করছেন। কেন মিথ্যে বলছেন আমাকে? বলুন না নেহাল, কি হয়েছে আপনার? আসিফের খুব রাগ লাগছে রাতের অবস্থা দেখে। ভাই, ভাবিকে ছেড়ে দিন। ওনার বাবার সাথে আপনার শত্রুতা। উনি তো আপনার সাথে কিছু করেননি। তাছাড়া সে ঘটনার জন্য আপনি প্রতিশোধ নিচ্ছেন। সে ঘটনা দিন তো আপনি ভাবির জন্মই হয়নি। শুধু ওনাকে মারবেন না ভাই। আপনি ওনার সাথে সংসার না করুন, কিন্তু ছেড়ে দিন ওনাকে। ওনাকে প্রাণে মারবেন না। আসিফ! রাত, এই আপনি কে? হ্যাঁ, আমার স্বামীকে জ্ঞান দেবার। আপনাকে কে বলেছে ওনার সাথে আমাকে মারবে? উনি আমাকে ভালোবাসে, আমি জানি। আপনারা সবাই নিশ্চয়ই ওনার মাথা খেয়েছেন। আমি বুঝতে পেরেছি। নেহাল, এই নেহাল, আপনি চলুন তো, এদের সাথে থাকতে হবে না। এরা মিথ্যে বলছে, শুনুন শুধু। নেহাল এবার না পেরে রাতকে আবার থাপ্পড় মারল। এই মেয়ে, তুই এত নির্লজ্জ কেন? হ্যাঁ, তোকে বলেছি না তোকে প্রাণী মারার জন্য আমি এখানে এসেছি? কেন শুনছিস না? তাকে বাঁচিয়ে রাখাই আমার ভুল হয়েছে। আজই তোকে শেষ করে দেবো আমি। বলে নিহাল রাতকে টেনে হিঁচড়ে ওপরে নিয়ে যেতে লাগলো। আসিফ সাহেব আটকাতে গিয়েও আটকাতে পারল না। নেহাল কোথায় নিয়ে যাচ্ছেন? আমি ঘরে যাব না। নেহাল, আমার হাতে ব্যথা লাগছে। নেহাল রাতকে টেনে নিয়ে ঘরে গিয়ে জোরে ফ্লোরে ছুঁড়ে মারল। তারপর দরজা লক করে দিল। এদিকে পড়ে গিয়ে টেবিলের সাথে ধাক্কা খেয়ে রাতের মাথায় আঘাত লেগে কেটে গেছে। কনুইও কেটে গেছে। নেহাল এবার গিয়ে রাতকে ইচ্ছে মতো থাপ্পড় মারতে লাগলো। আহ নেহাল, আমার খুব ব্যথা লাগছে। আহ, তোকে মেরেই ফেলবো আমি আজ। এই সময় নেহাল মারতে মারতে হাঁপিয়ে গেল। নেহাল উঠে খাটে গিয়ে বসলো। আর রাত অনেকক্ষণ নিস্তেজ হয়ে ফ্লোরে পড়ে আছে, কিন্তু এখনো নেহালের দিকে তাকিয়ে আছে। কি মনে করেছিস তোর সাথে ফাজলামি করছি? এতদিন এই মাফিয়ার রূপ দেখিসনি, আজ দেখ। দেখ তোকে মেরে কি করেছি। এখন শুধু জানে মারা বাকি। এবার বল যে আমি মিথ্যে বলছি, নাটক করছি। আমি তোকে ভালোবাসিনি। আপনি নাটক করছেন। আপনি আমাকে ভালোবাসেন, আমি জানি। তোর কি একটু লজ্জা হচ্ছে না এত কিছুর পর? নাটক আপনি আজ করছেন। এতদিন ভালোবেসেছেন। আমি আপনাকে চিনি। আপনার মাফিয়া হোক যাই হোক, আমাকে ভালোবাসেন আপনি, আমি জানি। নেহালের আর সহ্য হলো না। ও উঠে গিয়ে রাতের গলা টিপে ধরল। আহ! রাতের কাশি শুরু হয়ে গেছে। এতে নেহাল খুব জোরে গলা ধরেছে। এবার বল, এখন আরেকটু থাকলেই তুই সোজা উপরে চলে যাবে, বুঝছিস? বলে নেহাল রাতের গলা ছেড়ে দিল। রাত কাঁদতে কাঁদতে লাগলো, আপনি এখনো মিথ্যে বলছেন। আপনি ওকে ভালোবাসেন। এবার নেহাল আর রাগ কন্ট্রোল করতে পারল না। নেহাল উঠে আলমারি থেকে মদের বোতল বের করলো। তারপর সেটাকে ভাঙলো। ভাঙা অংশ দিয়ে রাতের গলাতে ধরলো। আর বলবি, আপনি আমাকে ভালোবাসেন? বাসি না, বাসেন আমি জানি। বাসেন না, বাসেন আমি জানি। নেহাল এবার নিজের কেঁদেও ফেললো। উঠে দাঁড়িয়ে হাত থেকে জোরে বোতলটা ফেললো। তুই কিছু জানিস না, কিচ্ছু না। তোকে আমি ভালোবাসি না, শুনছিস? কেন বুঝতে পারছিস না বল? বলে নিহাল ঘরের ভাঙচুর করছে। কিন্তু রাতের মুখ এক। বলি, কথাতে আছে না, বিশ্বাস যখন ভাঙে তখন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, সে পাগল হয়ে যায়। আজ রাতেরও সেটাই হয়েছে। রাত নিজের মধ্যেই নেই। আপনি ভালোবাসেন। বাসি না, বাসি না, বাসি না। কেন বুঝছিস না তুই? কেন? নেহাল আর না পেরে রাতের দিকে ভেজা চোখে এক নজর তাকিয়ে দরজা খুলে বাইরের থেকে লক করে দিয়ে নিচে চলে গেল। নেহালকে দেখে সবাই তাকিয়ে আছে।
ভাই ভাবে মরেনি, বেঁচে আছে। আসিফ তুই এদিকে সব দেখিস, আমার দরকারি কাজ আছে। নেহাল বেরোনোর আগে একবার দাঁড়িয়ে বলল, সাহেব তুই চল আমার সাথে। আমি? হ্যাঁ চল। সন্ধ্যা অব্দি চলল। রাত আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে পড়ল। এতটাই মেরেছে নেহাল ওকে, বেচারি দাঁড়াতে পারছে না। মাথাটা আবার চক্কর দিল। রাত উঠে আলমারি থেকে ওষুধের প্যাকেটটা বের করলো। কেয়ারটেকারকে দিয়ে রাত এগুলো কাল আনিয়েছিল, সাথে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস। রাত যা ভেবেছিল তাই। এতদিন ধরে এটাই সন্দেহ করেছিল রাত। হাতে কিটটা নিয়ে বসে আছে। একটু আগে রাত আসতে উঠে কেউ আশ্রমে গিয়ে প্রেগনেন্সি কিটটা নিয়ে চেক করলো। হ্যাঁ, রাত যা ধারণা করেছিল তাই। রাত প্রেগনেন্ট। এটা কি করলে আল্লাহ? কি পরীক্ষা নিচ্ছ তুমি আমার? কোথায় যাবো আমি? কাকে বলবো আজ? আমার স্বামীর কাছে? কিন্তু কি করে? সে যে আমাকে জানি মারতে চায়। কি করব আমি? আমার সন্তানকে নিয়ে কোথায় যাব আমি? রাত চিন্তায় নিয়ে কান্না শুরু করলো। এদিকে অফিসের চেয়ারে রায়হানকে বেঁধে রেখেছে নেহাল। দরজার বাইরে আসিফকে দাঁড় করিয়ে নিজের ভেতরে রয়েছে। কেন মেরেছিস লাবিন আর তার মেয়েকে সেই 20 বছর আগে? তুমি চাইলে আমাকে মারতে পারো, কিন্তু বলবো না, কিছু বলবো না। কিন্তু আল্লাহর কসম আমি ওদের মারিনি। আমি তো ওই দিন বিকেলে দেশে ফিরি। দেশে ফেরেন মানে? হ্যাঁ, পড়তে গিয়েছিলাম দেশের বাইরে। 7 বছর পর ওই দিনই দেশে ফিরি। কিন্তু বাবা তো বলল আপনি সব জানেন। বলুন কি হয়েছিল সে 20 বছর আগে? তার আগে বলো তুমি কে? কেন এই 20 বছর আগের কথা আনছো? এটা তুমি কে জানতে চাও? আমি সেই লাবণীর একমাত্র ছেলে, নাজমুল চৌধুরীর ছেলে নেহাল চৌধুরী। না, এটা কিভাবে সম্ভব? নেহাল তো ওর মা বোনের সাথে মারা গিয়েছিল। খবরেও তো এটাই বলেছিল। মিথ্যে বলেছিল। আমি সেদিন মারা যাইনি। কিন্তু আপনি কে? আমি সাফারাত ভাইয়ের ছোট ভাই। আমার লাবণীর ফুফাতো ভাই। তাহলে রাখি কাকিমণি কোথায়? রাখি তো রাতের মা। না, রাতের মায়ের নাম তো শাহিনা। ওটা ভালো নাম। এই রাত জানে না। নেহাল, তাহলে রাত কার মেয়ে? রাত সাফারাত ভাইয়ের মেয়ে, যাকে কিনা আজ এত বছর ধরে বাবার আদর দিয়ে আমি বুকে আগলে রেখেছি। আমি কিছু বুঝতে পারছি না। শোনো তাহলে, 20 বছর আগে। রাতের বাবা বলতে শুরু করলো 20 বছর আগের ঘটনা। গল্পটা ঠিক 20 বছর আগের, আরো আগে। সাইফাত ভাইয়া, আরাফ, নাজমুল, আলতাফ ভাই সবাই ক্লাস 10 থেকে বন্ধু। সম্পর্কে সবাই ছিল গম্ভীর। এই শূন্য 4 জনের পরে এই ভার্সিটি ভর্তি হয়। 4 বন্ধুর মধ্যে সকলের আর্থিক ব্যবস্থা মোটামুটি ভালো থাকলেও নাজমুল ছিল না। নাজমুল ছোটবেলাতেই বাবাকে হারায়, এজন্য বাকি 3 বন্ধু সবসময় সাপোর্ট দিয়েছে ওকে। নাজমুল তখন সবে কলেজে উঠেছে। একদিন ও সাইফাত ভাইয়ের সাথে নাজমুল ভাই আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে আসে। সেখানে পরিচয় হয় ওর লাবণীর সাথে। লাবণীকে আমি চিনতাম না। আত্মীয় স্বজনের সাথে তেমন আমি কথাবার্তা বলতাম না, আর অনেক আগেই বিদেশে চলে গিয়েছিলাম। লাবণী নাকি আমাদের কোনো দুঃসম্পর্কের মামাতো বোন হয়। তুমি যেদিন ফোন যে জিজ্ঞেস করেছিলে সেদিন আমাকে শাহিনা বলল। লাবণী তো নাজমুল কিভাবে যেন লাবণীর সাথে নাকি যোগাযোগ করে এবং সম্পর্কে জড়িয়ে যায়। লাবণী আর নাজমুল ব্যাচমেট বলা যায়। ওদের সম্পর্ক যে এত দ্রুত গভীর হয়ে যাবে সেটা কেউ জানতো না। ইন্টার পরীক্ষার আগে নাজমুল আর লাবণী পালিয়ে বিয়ে করে। নাজমুলের মা এটা মেনে নেয়নি, আর এমনিতেও তার কিছুদিন পরে আন্টি মারা যায়। আর নাজমুলের বেকার। আমার বাবা না পেরে আমাদের বাড়িতে আশ্রয় দেয়। নাজমুলও হয়ে যায় আমাদের পরিবারের অংশ। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু নাজমুলের পরিবর্তন শুরু হয় ইন্টার পরীক্ষার 2 মাস পরেই। লাবণী প্রেগনেন্ট হয়ে যায়। আর সেই থেকে নাজমুলের পরিবর্তন শুরু। বাবা নাজমুলকে নিয়ে ছেলের মতনই দেখতেন, কিন্তু নাজমুলের মধ্যে তখন জাগতে থাকে অর্থ এর নেশা। খুব লোভী হয়ে ওঠে ও। চরিত্রেরও অধঃপতন শুরু হয়, কিন্তু মেয়ের সাথে মেলামেশা। কিন্তু তখন তোমার বোন নেহার জন্ম হয়, আর লাবণীও মুখ বুজে সব মেনে নেয়। আর বাকি 3 বন্ধু মিলে নাজমুলকে এক প্রকার থ্রেট দিতে থাকে যে সে যদি পরিবর্তন না হয় তবে তাকে তারা বের করে দেবে। এরপর নাজমুল ভালো হতে শুরু করে।
এর মধ্যে আবার তোমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার ৫ বছর পর মাও মারা যায়। সবকিছু দায়িত্ব নিয়ে পড়ে সাফারাত ভাইয়ার কাছে। আর আমি নিজেই তখনও দেশের বাইরে আমার চাচার কাছে থেকে পড়াশোনা করছি। আর তখনই তোমার জন্ম। বাবার ব্যবসাতে লস হতে থাকে। ভাইয়া নতুন। সবকিছু সামাল দিতে পারছিল না। তারপর বন্ধুদের সাথে আলোচনা করে ৪ জন মিলে নতুন ব্যবসা শুরু করে। ব্যবসাতে সবাই ইনভেস্ট করে কিন্তু নাজমুল ছাড়া। ও পাবেই বা কোত্থেকে? যাই হোক, বিজনেসে সাফল্য লাভ করে ওরা সাইফাত ভাইয়ার অবদান বেশি হয়তো। সাইফাত ভাইই তাদের প্রধান। এর মধ্যে শাহিনার সাথে সাইফাত ভাইয়ার বিয়ে হয়। সব ঠিকঠাক চললেও নাজমুল আবার সব গোলমেল করে দেয়। নাবি লাবণীকে মারতে থাকে, বিভিন্নভাবে অত্যাচার করতে থাকে। তার কারণ লাবণী যেহেতু সম্পূর্ণ সাইফাত ভাইয়ার বোন নয়, তো ওর ধারণা লাবণীকে সাইফাত ভাই নিশ্চয়ই কিছু না কিছু সম্পত্তি দেবে। আর সেটাই ওর দাবি। লোভে ওর পুরো পাগল হয়ে গেছিল। আর এর মধ্যে ওর সাথে যোগ হয় আরাফ ও ৪ বন্ধুর মধ্যে অনেক ঝামেলাই হতে থাকে। হঠাৎ একদিন সাইফাত ভাইয়া আমাকে ফোন দিয়ে অনেক কান্না করতে থাকে। আমি জিজ্ঞেস করলে সে সব বলে আমাকে দেশে ফিরে আসার জন্য বলে। আমি কারণ জিজ্ঞেস করলে ভাইয়া বলে তোর ভাবি প্রেগনেন্ট। শোন, যদি কখনো আমার কিছু হয়ে যায় তুই আমার সন্তানকে ফেলবি না। তোর কাছে আমার অনুরোধ, তুই ওদের থেকে দেখে রাখবি। আর তাড়াতাড়ি দেশে চলে আয়। আমার হাতে মনে হয় বেশি সময় নেই। সেদিন সাফারাত ভাইয়ের কথা শুনে আমি অবাক হই। জিজ্ঞাসা করি কেন সে এমন বলছে? তার উপর কি ছিল? কোন মানুষ মারা যাওয়ার ৪০ দিন আগে পুরো পৃথিবী সবখানে যে মৃত বলে ঘোষিত হয়ে যায়? এই ঘোষণা মানুষ বাদে আর সবাই শুনতে পায়। আর মানুষ মারা যাওয়ার আগে একটু হলেও অনুভব করে তার হাতে বেশি সময় নেই। আর আমার যেন জানি মনে হচ্ছে আমার সময়ও শেষ। এরপর আমিও দেশে ফেরার ব্যবস্থা করতে থাকি। এর মধ্যে আরেকদিন সাফারাত ভাই আমাকে ফোন দিয়ে বলে নাজমুল পুরো পাগল হয়ে যাচ্ছে। ও ব্যবসার ৫০% শেয়ার চায়, অথচ ওর এখানে কোনো ইনভেস্টমেন্ট ছিল না। ও লাবণীর উপর অত্যাচার করতে থাকে, এমনকি সাইফাত ভাইয়া আর আলতাফকে মারার হুমকি পর্যন্ত দেয়। সাফারাত ভাইয়া সবাইকে এরপর যার অংশ ভাগ করে দেয়। আর নাজমুল নিজে কোনো কাজ না করে, তাই ও তেমন ভাগ পাবে না। এখানেই নাজমুলের আরেক ক্ষোভ। আর তুলনামূলক আমাদের সম্পত্তি ছিল বেশি। আগে বাবার, তারপর আয়েশা ভাই এর করা। আল্লাহর রহমতে অনেক ভালো পজিশনে চলে গিয়েছিল আয়েশা ভাই। ১০ জন ব্যবসায়ীর একজন ধরা হতো তাকে। তারপর তাকে সেই রাত ঐদিন আমাদের ফ্লাইট ছিল। আমি সন্ধ্যার সময় দেশে পৌঁছাই। নেহার জন্ম নেয়। ঐদিন সবাই খুশি ছিল। কিন্তু হঠাৎ নাজমুল কোত্থেকে এক ছেলেকে নিয়ে আসে। সেই দিন নাকি কোন নেতার ছেলে। সে নাকি কোনো নেতা ছিল। তারা অনেক ধনী ছিল। তার চেয়ে মূল কথা ওই লোকটার আগে বিয়ে ছিল। বয়সও নেহার চেয়ে অনেক বেশি। সেদিন সবার সামনে নাজমুল তাকে নেহার বাগদত্তা হিসেবে ঘোষণা করে। কিন্তু নেহার এটা মানতে পারে না। সে কোনো ছেলেকে ভালোবাসে। এই নিয়ে বাবা মেয়ের অনেক কথা কাটাকাটি হয়। আত্মীয়-স্বজন সবাই চলে গেলেও আরো ঝামেলা বাধে নাজমুলের সাথে সকলের। ওইদিন আমি সাফারাত ভাইয়াকে ফোন করে দেশে পৌঁছেছি এজন্য। ওইদিন তখন শাহিন শাহিনার লেবার পেইন শুরু হয়। সাফারাত ভাইয়া ওই ঝগড়ার মাঝে কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে শাহিনাকে নিয়ে বেরিয়ে যায়। আর আমাকে ফোন করে ঠিকানা বলে ওই হসপিটালে যাওয়ার জন্য। এদিকে ঝামেলার এক পর্যায়ে নাজমুলের রাগ সেই পর্যায়ে পৌঁছায়। কেক কাটা ছুরি হাতের পাশে থাকাতে সেটা দিয়ে সে নিজের মেয়েকে খুন করে। আর শুনেছি শাহিনা বলেছিল তোমার নাকি খুব জ্বর ছিল ২ দিন ধরে। এজন্য এসব কিছুই তুমি দেখোনি। লাবণী সকলকে করে ডাকতে থাকে এই দেখে। লাবণীকে চুপ করাতে নাজমুল তখন লাবণীকেও খুন করে। শুধু এখানেই ক্ষান্ত হয়নি। আলতাফ পুলিশে খবর দিতে গেল ও আরাফ মিলে ওকেও মারে। কিন্তু ভাগ্যক্রমে আলতাফ সেদিন মরেনি। নাজমুল তোমাকে আর আরাফকে সাথে নিয়ে পালাতে যায়। সেদিন ওরা বাড়ি থেকে সকল দলিলও সরিয়ে নেয়।
কিন্তু বিপদ ঘটে আরেকটা। আমি এয়ারপোর্ট থেকে অত রাতে গাড়ি পেয়েছিলাম না। তাই শাহিনা ভাবিকে ওটিতে ঢুকিয়ে আমাকে আনতে যায়। আমরা তখন হসপিটালের কাছাকাছি চলে আসি। হঠাৎ থেকে কে যেন আশা আফারাত ভাইকে গুলি করে, তাও অনেকগুলো। কে সেটা আর আমি দেখতে পাইনি। সাইফাত ভাইকে নিয়ে দ্রুত হসপিটালের ভেতরে ঢুকে যায়। ভাইকে ওটিতে ঢোকানো হয়। এদিকে ভাবিরও অপারেশন শেষ। আমি পুরো যেন মাঝ নদীতে ছিলাম সেদিন। কোন দিকে যাবো বুঝতে পারিনি। হঠাৎ নার্স এসে একটা ফুটফুটে বাচ্চাকে দিয়ে এসে আমার কোলে দেয়। সেদিন না যিনি নার্স আমাকে বলেনি আপনার একটি ফুটফুটে মেয়ে হয়েছিল, সেদিনও আমি জানতাম না সত্যি সত্যি ওই দিন আমি বাবা হয়ে গেছি। রাতকে কোলে নিয়ে বেশিক্ষণ থাকতে পারিনি। হঠাৎ ডাক্তার আমাকে ডাকে। সাইফাত ভাই নাকি আমার সাথে কথা বলতে চায়। ডাক্তার বেবিকে ওটিতে নিয়ে নিষেধ করে। আশেপাশে কেউ ছিল না যার কোলে ওকে দেব। হঠাৎ দেখি একটা ছোট্ট ছেলে হাসপাতালের বসার জায়গাতে বসে আছে। তার কোলে বাচ্চাটাকে দিয়ে কিছুক্ষণ বসতে বলে আমি সাইফাত ভাইয়ের কাছে যাই। সাইফাত ভাইয়ের সাথে সেই দিন শেষ কথা। ভাইয়া শুধু শেষবার একটা কথা বলেছিল, আমি যেন ভেঙে না পড়ি। আল্লাহর ওপর ভরসা রেখে আমার হাতে তুলে নিয়ে যা যাচ্ছে তার স্ত্রী ও মেয়েকে। ওই দিন সেই দিনকার ঘটনার পরে আমি ছেলেটার কাছ থেকে রাতকে নিয়ে নিই। সেই থেকে ওকে নিজের বুকে আগলে রেখেছি। তারপর শাহিনাকে হাসপাতাল থেকে রিলিজ দিলে ওকে আর রাতকে আমি শাহিন আর বোনের কাছে রেখে আসি। আর নাজমুলের নামে পুলিশ কেস করি। আলতাপ ছিল সাক্ষী, কারণ ও সব দেখেছিল সেদিন। কিন্তু 1 মাস ধরে নাজমুলকে খুঁজে পাওয়া যায়নি। হঠাৎ কোথায় কি কার ধাক্কা দেয় আমি জানি না। কিন্তু রাত তো উপরে কেন বাবার প্রতিশোধ নিতে চায়, আর আপনার উপরই বা কেন? কারণ আছে। রাত ওই ওর পথের মূল বাধা। রাত ওর পথের কাঁটা মানে? সে আরো এক কাহিনী। নাজমুলকে পুলিশ খোঁজাখুঁজির পর না পেলে পরে জানা যায় ওর চোরাই পথে বিদেশ গেছে। এরপর শুরু হয় আরেক জীবন। রাত ছোট 1 মাসের বাচ্চা শাহিনাকে নিয়ে পড়ে আমি আমাদের সিলেটের একটা বাড়ি ছিল সেখানে চলে যাই। শাহিনা, আমি আর রাত, বাইরের সবাই জানতো আমরা স্বামী স্ত্রী, কিন্তু আমি তো জানতাম আসল কাহিনী কি। কাউকে কিছু বলতামও না, এতে ঝামেলা বাড়বে। আমি ভাইয়ের বিজনেস আবার শুরু করি। আর রাত আধো আধো কথা বলা শিখতেই আমাকে বাবা বলে ডাকতো। ওকেও নিজের মেয়েই মনে করতাম আমি। এক মুহূর্তে ওকে ছাড়া থাকতে পারতাম না। না পেরে শাহিনাকে বিয়ে করে আর প্রস্তাব দিয়ে আমি। শাহিনা রাজি ছিল না, কিন্তু ও পরিবারের পরে ওকে বোঝার কারণের বাইরে মানুষও সেভাবেই আমাদের দেখে। তারপর বিয়ে হয় আমাদের। সব ভালোই চলছিল। রাতের যখন 5 বছর বয়স তখন ঘটে আরেক বিপত্তি। ভাইয়া মরার আগে উকিল পড়ে গেছিল তার সব সম্পত্তি আমার নামে থাকবে, কিন্তু শর্ত ছিল যেহেতু রাতের যখন জন্ম হয়নি, উল্লেখ ছিল তার অনাগত সন্তান জন্ম নিলে তার সব সম্পত্তি আমাদের নামে থাকবে। কিন্তু এটা আমি হস্তান্তর করতে পারবো না। তার সন্তানের 21 বছর বয়স হলে সব সে পাবে। আর যদি 21 বছর বয়সের আগে সে মারা যায়, তবে ওই হস্তান্তর করতে পারবো। সেটা এত আজীবন ওর হাল ছাড়েনি। ও কিভাবে খবর পেয়েছে আর আল্লাহর রহমতে। এইদিকে আমি আমার বিজনেস নিয়ে ন্যাশনাল লেভেলে ছাড়িয়ে ইন্টারন্যাশনাল লেভেলে যাই। হঠাৎ একদিন রাত বাইরে খেলতে যাই, কিন্তু বাড়ি আসে না, কারণ নাজমুল ওর লোক দিয়ে ওকে কিডন্যাপ করে। কিন্তু দুর্ভাগ্য, ওরা ওকে বেশি দূর নিয়ে যেতে পারেনি। এলাকার লোক সব আমাদের পরিচিত, তারাই ধরিয়ে দেয়। এরপর আমি শাহানাকে নিয়ে ঢাকায় চলে আসি আর বুকে পাথর চাপা দিয়ে আমার মেয়েটাকে দূরে মাদ্রাসাতে ভর্তি করি। যেই মেয়েকে ছাড়া আমি থাকতে পারতাম না তাকেই লুকিয়ে আমার দূরে রাখতে হয়। কেউ জানতো না ওর কোথায়। নাজমুল অনেকবার চেষ্টা করেছে ওর লোক দিয়ে জানার। রাতের জীবন বুঝি ঝুঁকি ছিল, এজন্য এত বছর ওকে দূরে রেখেছি। মাঝে মধ্যে গিয়ে দেখে এসেছি, তাও চুরি করে। এর মধ্যে নাজমুল আমাকে বছরে কতবার যে হুমকি দিয়েছে তা জানা নেই। কিন্তু কিছুদিন হলো মেয়েটাকে নিয়ে এসেছি, এখন তুমি। সব বুঝেছি আমি। কিন্তু নাজমুল তোমাকে কেন বাঁচিয়ে রাখলো আমি তো জানি না। তুমি বাঁচিয়ে রাখেনি, কাজের জন্য রেখেছে। আজ বুঝেছি। 20 বছর আগে আমি ঘরে শুয়েছি।
হঠাৎ খুব পানি পিপাসা লাগে, উঠতে যাব তখন দেখি বাবা আমার সামনে ছুরি হাতে দাঁড়িয়ে আছে। সেদিন আমি চিৎকার দিলে বাবা ছুরি ফেলে দেয়। আমি ভয় পেয়ে যাই। তখন আরেফ আঙ্কেল রুমে এসে বলে, আলতাফ আগেই পুলিশে খবর দিয়েছে। পুলিশের গাড়ির আওয়াজ হচ্ছে, চল শিগগিরই। বাবা তখন বলে আমাকে কি করবে? আরেফ আঙ্কেল বলে আমাকে নিয়ে যেতে, কারণ আমি নাকি প্রমাণ হতেও পারি। সেদিন ওদের কথা বুঝিনি, আজ বুঝেছি। ঘর থেকে বেরোনোর সময় মা আর আপুর লাশ দেখে আমি আরো চিৎকার করি। বাবা মুখ চেপে আমাকে নিয়ে যায়, নাইলে ও নিজের মায়ের কাছে যে শেষবারের মতো যেতে পারেনি। বাবা, আরাফ আর আমি। বাবা গাড়ি খুব দ্রুত চালাতে থাকে। হঠাৎ আমাদের গাড়ির পেছনে পুলিশ আসতে শুরু করে। বাবা আমাকে চুপ করে থাকতে বলেছিল। আমি ও বোন আর মায়ের লাশ থেকে পাথর হয়ে গিয়েছি। হঠাৎ আরেফ আঙ্কেল বলে, গাড়ি থামো, ধরা পড়ে যাবো, সামনে হসপিটাল, চল ওখানে যাই, কেউ ধরতে পারবে না। আমি ওদের কোনো কথাই বুঝি না। বাবা সেখানেই নিয়ে যাচ্ছিল, সেখানেই যাচ্ছিলাম। বাবা আমাকে একটা জায়গায় বসিয়ে দিয়ে চলে যায়, বলে ওখানে বসে থাকতো। আর এক উপর একটা লোক একটা ফুটফুটে বাচ্চাকে এনে আমাকে বলে একটু নিয়ে ধরতে। মানে সেদিন তুমি? হ্যাঁ, আমি ছিলাম। ওই দিন সারা রাত আমি হসপিটালে থাকি। ভোরবেলায় বাবা প্রত্যেকে এসে আমাকে নিয়ে যায়। তারপর বাড়িতে নিয়ে যায়, তখন দেখি মা আর আপুর দাফন হচ্ছে। ওদের সামনেও বাবা আমাকে যেতে দেয়নি, দূরে আটকে রেখেছিল। ওই দিন বাবা চোরাই পথে রাতে ইন্ডিয়া চলে যায়, আর আমাকে রেখে যায় আরাফ আঙ্কেলের কাছে। খুব ভেঙে পড়েছিলাম আমি, পাগল হয়ে গেছিলাম। কাকিমুনিকে খুঁজতাম, সাফারাত আঙ্কেলকে, কিন্তু আরব আঙ্কেল এর আমাকে বলতো ওরা কেউ নেই, মারা গেছে। পুরো মানসিক রোগীদের মতো হয়ে গেছিল। হঠাৎ আরব আঙ্কেল একদিন বলে আমার মা আর বোনকে একজন খুন করেছিল। সেদিন উনি আপনার ছবি দেখায় আমাকে, আর আমাকে বলে আমার উচিত তাদের শাস্তি দেওয়া। সেই দিন থেকে মাফিয়া নেহাল এর জন্ম। এমন কেন ট্রেনিং নেই যেটা আমাকে দেওয়া হয়নি, কিন্তু ওই দিন এরপর বাবা কখনো আসেনি দেশে। আমি আপনাকে অনেকবার মারতে চেয়েছি, কিন্তু বাবা শুধু বলতো আপনার মেয়ে আছে, সেই নাকি আপনার প্রাণ ভোমরা, তাকে তিল তিলে কষ্ট দিতে তবে আপনাকে মারতে পারবো। তারপর একদিন বোরখা পরা সহ বিভিন্ন অবস্থায় রাতের ছবি দেখে বলি এটাই আপনার মেয়ে। ওই হলো আসল কাহিনী। দেখো বাবা, তুমি চাইলে আমাকে মারতে পারো। অভি আভি কিছু বলবো না, সরি, আমি কিছু বলবো না। তোমার পায়ে ধরি, আমার মেয়েটাকে তুমি কিছু করো না। তুমি জানো আমি কখনো নিজের রক্তের সন্তানের আশাও করিনি। সবসময় ভেবেছি এতে যদি আমার রাতের প্রতি ভালোবাসা কমে যায়। তুমি আমার মেয়েটাকে কিছু করো না। নেহাল গিয়ে রাতে বাবার হাত ধরল। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক বড় পাপ করেছি। একটা নাটক করতে হবে আপনাকে। কেন? নেহাল দরজার বাইরে দাঁড়ানো সাইফের দিকে একবার তাকালো। আমি গুলি করব, আপনি মরার নাটক করবেন। আমরা এখান থেকে চলে গেলে আপনি কাকিমুনিকে নিয়ে এমন কোথাও যাবেন যে জায়গাটা বাবা জানি না। আর কাকিমুনিকে বলবেন না যে আমি তার নেহাল, অনেক কষ্ট পাবে। আমি নিজেই একদিন তার সামনে দাঁড়াবো। আপনি আমার কথা শুনবেন, আমার সময় মতো আমি যোগাযোগ করব। রাতের বাবা নেহালের কথা মতো সব শুনলো। হঠাৎ রুমে প্রচন্ড পুলিশ শব্দ। নেহাল দরজা খুলে বেরিয়ে এলো। ভাই আপনি? আমার শত্রুকে শেষ করে এসেছি, চল এখান থেকে, একটু পরেই না হয় পুলিশ আসবে। সাইফ আর নেহাল স্থান ত্যাগ করলো। গাড়িতে বসে আছে নেহাল। আজ কি করলাম আমি? মাফিয়া হতে পারি, কিন্তু কোনো মেয়েকে কখনো অসম্মান করিনি। সেখানে নিজের স্ত্রীকেই আমি আজ মেরেছি। না, আমার রাতকে চাই, আমি ও বুঝে গেছি। আমি ওকে ভালোবাসি। না হলে আজ মারতে গিয়েও ওর চোখের দিকে তাকিয়ে আমি মারতে পারিনি। আমি ওকে ভালোবাসি। বাড়ি থেকে নেহাল আসায় পুরো ভয় পেয়ে গেছে। বাড়ির সামনে নেহালের কিছু লোকজন আহত হয়ে পড়ে আছে। রাফিও এক পাশে। নেহাল আরো অবাক হলো, সদর দরজার কাছে রক্তাক্ত অবস্থায় আসিফ পড়ে আছে। আসিফ! নেহাল গিয়ে আসিফের মাথাটা কোলে নিল। আসিফ, কি হয়েছে? ভাই আপনি এসেছেন, আমি ভেবেছি শেষবারের মতো আপনাকে দেখতে পাবো না। এসব কি বলছিস? তোর গুলি লাগলো কি করে? এখনই তোকে হাসপাতালে নে। না ভাই, দেরি হবে, আপনাকে কিছু বলার আছে। ভাই, ভাবিকে কারা তুলে নিয়ে গেছে
যেতে এসেছিল। তার আগে রাফি এটা টের পেয়ে যায়। ও আমাকে বলে আমি ভাবিকে নিয়ে পেছনের দরজায় দিয়ে রেখে এসেছি ভাই। তারপরে এখানে আসি। আর কিছুক্ষণ পরে এসে ওরা এই কাজ করে। আপনাকে জিজ্ঞেস করেছি ভাবি কোথায়? আমি উত্তর দিইনি, আমাকে মেরে দিয়েছে বলে আশিফ একটা আংটি বের করে তার হাতে দিল। নেহাল হাতে নিয়ে দেখে সেই আংটি নেহাল রাতকে প্রথম এনে দিয়ে পড়িয়েছিল, যাতে রাতের লোকেশন ধরতে পারে। আশিফ ওকে কিভাবে খুঁজবো আমি? আশিফ এক নজর সাহেবের দিকে ইশারা করলো। নেহালও বোঝা গেল তাকানোর মানে। তোর কিছু হবে না। তোর কিছু হলে আমি কাকে নিয়ে থাকবো? আজ যে আমাকে পাশে কেউ নেই। ভাই, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি ভাই। শেষ কথা ভাই, মনে রাখবেন আমার আর আপনার সম্পর্কের একটা শুরু আছে। সেই শুরুতেই আপনি ভাবিকে পাবেন। মনে রাখবেন আমাদের শুরুতে বলতো বলতে আশিফ আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ল। আশিফ, আশিফ ভাই, আশিফ চোখ খুল, আশিফ। নেহালের চোখে পানি নেই। আজ রাতে ওর পাশে নেই। আশিফ চলে গেল। নেহাল ঘরে গিয়ে বসে আছে। আশিফের দাফন শেষ করে আসলে বড্ড অসহায় হয়ে গেছে নেহাল আজকে। ভাই, আপনারা বেরোনোর সময় কাকে ফোন করে বলে যে আপনি এখানে থাকবেন না। এই সুযোগ ভাবিকেই সরানো। এ কথা আমি আশিফকে বলি। আশিফ বলে এখান থেকে ভাবিকে সরাতে হবে। আমি তখনই আমার আমার দুজন আপনার রুমে গিয়ে ভাবিকে ডাকতে থাকি। তখন ভাবি দরজা খুলে ভাবিকে বলি বোরখা পরে সে যেন তৈরি হয়ে নেয়। ভাবি কিছু জিজ্ঞেসও করেনি। আমরাই তাকে সব বলি। পরে আমাদের কাছে যা টাকা পয়সা ছিল সেগুলো ভাবিকে দিয়ে আমি মেন গেট সকলকে দিয়ে প্রস্তুত থাকি। আর এদিকে আশিফ ভাবিকে নিয়ে পেছনে দরজা দিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আসে, যাতে ভাবি তার যে কোনো গন্তব্যে যেতে পারে। ভাবিকে নিয়ে আসে ১ ঘন্টার মতন পরে কিছু লোকজন আসে। ওরা আমাদের সাথে পারতো না, কিন্তু ওরা অজ্ঞান করার স্প্রে দেয়, তাতেই আমি অজ্ঞান হয়ে যাই। আর আশিফ ওদের বলেই দেয় ভাবিকে খুঁজে লাভ নেই। জীবন থাকতে সে বলবে না ভাবি কোথায়। আর ওরা এজন্য ওকে মেরে ফেলে। আর শেষমেশ মেরেই ফেলে। আমি আজ একদম নিঃশব্দ হয়ে গেলাম রাফি। কি করবো? বউকে খুঁজবো নাকি বাবাকে খুঁজবো? ভাই, আমার মনে হয় ভাবিকে আপনার এখন না খোঁজাই ভালো। আপনার পেছনে স্পাই পড়ে আছে, আর ভাবিকে আপনি খুঁজলে পেয়ে যাবেন। এতে তার বিপদ বাড়বে। তুই ঠিক বলেছিস। ভাই, আমারও খুব কষ্ট হচ্ছে আশিফকে হারিয়ে, কিন্তু ভেঙে পড়লে চলবে না। বিপদ চারিদিকে। তুই যা, আমি একটু একা থাকতে চাই। রাফি বেরিয়ে গেল। নীল দরজা লক করে দিয়ে ঘরে চোখ বোলাতে লাগলো। কাল এই ঘরেই আমি ওকে মেরেছি, অনেক ব্যথা দিয়েছি, তবু ও আমাকে ছাড়তে চায় না। আমি ওকে ফিরিয়ে দিয়েছি, অথচ তখনও ভাবিনি ওকে আমার প্রয়োজন। অথচ চাইলে আজ ও আমাকে কাছে পাচ্ছি না আমি। এটা কি করলাম আমি? নেহাল চোখের পানি ফেলছে আর বিছানায় ফ্লোরে রাতে রক্তের ছোপ ছোপ দাগ ছুঁয়ে নিচ্ছে। হঠাৎ নেহালের চোখে একটা জিনিস আটকে যায়। নেহাল প্রথমে বুঝতে পারেনি সেটা কি। এটা তো প্রেগনেন্সি কিট, কিন্তু এটা এখানে নেল স্পষ্ট দুটো দাগ দেখতে পাচ্ছে। দাগ দুটো এখনো মুছে যায়নি। আর নেহালের মনে পড়ছে কদিন থেকে রাতের শরীরটাও ভালো না। নেহাল কিটটা হাতে নিয়ে ধপ করে ফ্লোরে বসে পড়লো। আল্লাহ, এ কোন পরীক্ষাতে ফেলেছো তুমি আমাকে? কেন এই খেলা খেলছো আমার সাথে? খেলোয়াড় হতে গিয়ে আমি আজ হেরে গেছি। কোথায় আছে আমার রাত, আমার অনাগত সন্তান? কি করলাম আমি? নেহাল চিৎকার করে কাঁদছে, কিন্তু আজ নেহালের কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। ওর এই অবস্থায় আমি ওকে ওইভাবে মেরেছি, তার মধ্যে ওর শরীর নিয়ে ওকে পালাতে হয়েছে। কোথায় আছে ও, কেমন আছে তাও আমি জানি না। আমি অপদার্থ, আমি ব্যর্থ। নেহাল কাঁদছে আর একসময় চোখ বুজে উঠে দাঁড়ালো। নাজমুল চৌধুরী, আপনাকে আমি ছাড়বো না। কোনো অধিকার নেই আপনার বেঁচে থাকার। যে লোভে নিজের স্ত্রী সন্তানকে মারতে দ্বিধা করে না, তার মতো লোককে বাঁচিয়ে রাখার কোনো মানে নেই। অনেকক্ষণ হলো নেহাল ছাদে দাঁড়িয়ে আছে আর সাইব ওকে সান্ত্বনা দিচ্ছে। আশিফের মৃত্যুতে সাইবও কষ্ট পেয়েছে। ভাই, আপনি আর কাঁদবেন না, শক্ত হন।
কষ্ট হচ্ছে বেশি এর জন্য যে আশিক জীবনটা দিয়ে দিল। কিন্তু এখনো বিশ্বাসঘাতকটা করেনি। আসলে প্রত্যেক মানুষের ভেবে কাজ করা উচিত। আজ না ভাবার জন্য আমি সব হারিয়েছি। প্রত্যেক মানুষের এটাও ভাবা উচিত যে অতীতের কোথায় কিছু লুকিয়ে ছিল আর বর্তমান কোথায় আছে। মানুষ যদি অতীতকে ভুলে যায় তবে তার জানা উচিত এই অতীতটি তাকে একদিন শাস্তি দিতে পারে। নেহাল আর কিছু না বলে ছাদ থেকে চলে যায়। সাহেব দাঁড়িয়ে আছে। সাহেব স্পষ্ট বুঝতে পারছে নেহাল কি বলতে চাইছে। ছি, এ কি করলাম আমি? যে আমাকে আমার অন্ধকার অতীত থেকে এনে আজ এখানে ভালো জীবন দিয়েছে, তাকে এই ঠকিয়েছি আমি। সত্যি তো, তাহলে আমার আর আমার বাবার মধ্যে কি পার্থক্য রইল? আমি ভাইয়ের সংসার ভাঙার চেষ্টা করেছি। আর না, আমাকে ভুল শোধরাতে হবে। এইদিকে নীল ভাবতে ভাবতে ব্যাকুল হয়ে যাচ্ছে। কার সুইজারল্যান্ডে নাজমুল নেই, তাহলে সে কোথায়? এমন সময় সাহেব আগম। আমাকে ক্ষমা করে দেবেন ভাই, আর ভুল করতে চাই না। চলুন, আমি বেরোতে হবে। আপনার বাবার এদেশেই লুকিয়ে আছে। নেহালের মুখে কষ্টের মধ্যেও একটু খুশির ঝলক। এদিকে থেকে হলেও আশার আলো ফুটেছে। বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে নাজমুল। নেহালের শার্ট রক্তে ভিজে গেছে। সাইফ দাঁড়ান, ওর হাতেও গুলি লেগেছে। ও মাই সন! কি দুঃখ, এতদিন পর নিজের বাবাকে দেখেছি, অথচ তার হাতে তোমাকে মরতে হবে। তুমি কেন এমন করলে? তুই কি মনে করিস আমি খুব খবর রাখি না? তুই রায়হানের কাছ থেকে সব শুনেছিস, আমি বুঝি না। তোকে বাঁচিয়ে রাখা এই ভুল হয়েছে। আমার দেশে আসলেই অ্যারেস্ট হতে হবে, এর জন্য এতদিন তোকে পেলেছি যে তোকে দিয়ে সব করাবো, তারপর তোকে মেরে আজীবন বুদ্ধি করে কাটাবো। কিন্তু তুই কি করলি? হা হা, কি মনে করিস তুই এই গেম খেলছিস? তুই মাস্টার মাইন্ড। আরে বুদ্ধু, তুই নিজেও জানিস না আসল ভিলেন কে। নেহাল বুকে হাত রেখে উপুড় হয়ে শোয়া অবস্থায় ভেজা চোখে নাজমুলের দিকে তাকিয়ে আছে। এই দেখ, ভালো করে দেখ, মরার আগে দেখ। আই এম দ্য ভিলেন অ্যান্ড ইউ আর আ ডোঙ্কি। জাস্ট সি। হাহা। একটু আগে সাইফ আর নেহাল এসে নাজমুলের ডেরাতে আসে। কিছু বোঝে ওঠার আগে গুলির শব্দ। প্রথম গুলি লাগে নেহালের বুকে। সাইফ নেহালকে ধরতে গেলে ওর হাতে ওর গুলি লাগে। আর নেহালের বুকে আর ৩টা গুলি করে নাজমুল। ও মাই সন, মাই সন, মাই বয়! যাও, জীবনে তো আর ভালোবাসা পেল না। ওপরে গিয়ে তোমার মা আর বোনের থেকে নিয়ে নিও। আই সো স্যাড। নেহালের চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে নেহালের মাথাটা চোখ বুঝে অবস্থাতে ঢলে পড়ল। ভাই, টাটা মাই সন।